আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে যেই দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন, সেই শুভকামনা আল্লাহ তাআলা রব্বুল আলমীর কাছে আমি সবসময় করি। কেননা আমার ভিউয়ার্স যারাই আছে অধিকাংশই হচ্ছে প্রবাসী। শুধু যে প্রবাসীদের জন্য আমি শুভকামনা করি বিষয়টা এমন না। গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমানের জন্যই আমি সবসময় শুভকামনা করি। আমি চাই আপনারা সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আজকে কথা বলতে আসলাম একটা মেয়েকে নিয়ে, যে মেয়েটা আসলে এতটাই চিটিংবাজ, ওর চেহারা দেখে বোঝা যায় না যে আসলে ও চিটিংবাজ। কিন্তু আসলে মানুষের চেহারা দেখে তোর ভিতরের রূপটা চেনা যায় না। মানুষের দুইটা রূপ থাকে, একটা ভিতরের রূপ আর একটা উপরের রূপ। আপনি ভিতরেরটা চিনতে পারবেন না, কিন্তু উপরেরটা চিনতে পারবেন, কিন্তু ভিতরেরটা চিনতে পারবেন না। আর বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ওরা যে কতটুকু চিটিংবাজ বাটপার, সেটা আসলে আমাদের চাইতে, আমার যে ভিউজগুলো বা আমার যে ভিডিওগুলো আপনারা যারা দেখেন, আপনারা ভালো করেই জানেন আমি কীরকম ভিডিও আপলোড দিই। তো যাই হোক, প্রথমত আমি একটা ভয়েস শোনাবো আপনাদেরকে। যে ভয়েসটা শুনলে আসলে আপনারাও অবাক হয়ে যাবেন যে আসলে একটা ছেলে, একটা ওমান প্রবাসী ছেলে প্রতিবেদন দেখে একটা মেয়েকে কতটুকু ভালোবাসতে পারে, এবং কি সেই মেয়েটার জন্য সেই ওমান প্রবাসী ভাইটা কি না করছে। একটা প্রবাসীরা তো সবসময় সহনশীল, সেটা আমি জানি। আমি যতটুকু জানি ততটুকু আপনারাও জানেন। প্রত্যেকটা প্রবাসী খুবই সহনশীল, মানুষের প্রতি আন্তরিকতা, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা সবসময় তাদের থাকে। কিন্তু প্রবাসীরা কখনোই কারো মন পায় না। একটা প্রবাসী কখনোই কারো মন পায় না, যদিও সবাইকে সব কিছু পই পই করে দেয়, কিন্তু কারো মন পায় না। তো আপনারা আমার স্ক্রিনের এই পাশে একটা রেকর্ডিং চলতেছে, দেখেন যে আসলে এই ভয়েসটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। আর আমার স্ক্রিনের এই পাশে আরেকটা হালকা ছোটোখাটো একটা ভিডিও চলতেছে। এই যে ভয়েসটা, এই ভয়েসটার মেয়েটাই হচ্ছে এই মেয়েটা, ঠিক আছে? তো আমার আপনারা আগে ভয়েসটা শোনেন, তারপর আমার বাকি কথা আমি বলতেছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম শান্ত ভাই। ভাই আপনার হোয়াটসঅ্যাপটা তো আমি পাইতেছি না, বুঝছেন? অনেক ট্রাই করতেছি, হোয়াটসঅ্যাপটা আসতেছে না। তা আমি আপনার আই মতোই বিস্তারিত কই, আপনি একটু শোনেন প্লিজ। হ্যাঁ, এই মেন অরিজিনাল নাম হয়েছে আপনার সঞ্জিদা। ওর বাড়ি হইলো রংপুর মিঠাপুকুর। হ্যাঁ, আর ও থাকে ঢাকা সাভার নবীনগর পুরা বাড়ি। হ্যাঁ, তো ওর সাথে আমার 2023 সালে ওই সময় ও একটা প্রতিবেদন করছিল। প্রতিবেদন করার পরে ওই সময়ের সাথে আমার পরিচয় হওয়ার পরে ওরে আমি অনলাইনে বিয়ে করি। অনলাইনে বিয়ে করার পরে দিয়া 3-4 মাস পর হঠাৎ ও অসুস্থ হয়ে যায়। ওর মাথার একটা টিউমার ছিল, সে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়। অজ্ঞান হয়ে পড়ে দেওয়ার পর দিয়া, ঠিক আছে, বিয়ার পর থেকে তো ওর খরচপাতি যা আছে সব আমি চালাই গেছি। ওকে মোবাইল কিনেছি, সবকিছু কিনেছি, ঠিক আছে। হঠাৎ করে যখন অজ্ঞান হয়ে পড়ে যায়, তখন ওরে মেডিকেলে নিয়ে গেছে। মেডিকেল নিয়ে যাওয়ার পরে দেয়া ডাক্তারে বলছে যে ওরে ইমার্জেন্সি অপারেশন করতে হবে, যদি বাঁচাতে চান তাহলে ইমার্জেন্সি অপারেশন করেন, ঠিক আছে। তখন ওর মা আমারে কল দিছে, এখানে কল দিয়ে ওর মা কান্নাকাটি করতেছে, বলতেছে আমরা তো গরিব মানুষ, এখন অপারেশন করতে অনেক টাকা লাগে। হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা সব প্রায় লাখ টাকার উপরে লাগে। এখন আমরা এই টাকা কই পামু? আমার তো স্বামীও নাই, আমার বড় একটা ছেলেও নাই, তুমি আমার ছেলে। অনেক কান্নাকাটি করতেছে, বলতেছে উপরে আল্লাহ, নিচে তুমি, তুমি ছাড়া আর কেউ নাই আমার মেয়েরে বাঁচানোর মতো, তুমি যেমনিও আমার মেয়েরে বাঁচাও, ঠিক আছে। তখন আমার হাতে টাকা ছিল না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এখন দেখি কি করা যায়। আমি অনেক খোঁজাখুঁজি করছি, দেখি কোনো টাকা পয়সা পাই নাই। তারপরে ও যে বাড়িতে ভাড়া থাকে, ওই বাড়ির মালিকের বউর সাথে আমি কথা বলছি। মানে আমি বলছি ঠিক আছে, আপনার যে মালিক আছে মালিকের বউর সাথে দেন, আমি ওনার সাথে একটু কথা বলে দেখি তো ওনারা কোনো ব্যবস্থা করতে পারি কিনা। তারপরে ওই মালিকের বউয়ের সাথে কথা বললে, হ্যাঁ, মালিকের বউরে অনেক রিকোয়েস্ট করে আমি বলছি যে আপনারা ওরে একটু চিকিৎসাটা করান, যত টাকা লাগে, ঠিক আছে। এখন তো আমার হাতে টাকা নাই, আমি বেতন পাইয়া টাকা দিয়ে দিন। হ্যাঁ, তোর মালিকের বউরে আমি বলার পর দিয়ে ওর মালিকের বউয়ে ওরে অপারেশন করাইছে। সব মিলাই টোটাল 1,20,000 টাকা। হ্যাঁ শান্ত ভাই, ও এইভাবে 2024 সাল পর্যন্ত ওরে আমি কন্টিনিউ টাকা পয়সা দিয়েছি, খরচপাতি দিয়ে গেছি। 2024-এর আগে এসে আমার বললো কি যে এতদিন তো টাকা দিয়ে গেছে, এমনি কতদিন, ঠিক আছে, তা আমার একটা ব্যবস্থা করে দাও, তোমার এত টাকা পয়সা দিতে হইব না, আমি যাতে চলতে পারি, আমার একটা মেশিনের ব্যবস্থা করে দাও আর একটা দোকানের ব্যবস্থা করে দাও। হ্যাঁ, তাই এগুলা করতে গেলে এই 80,000 টাকার মতো লাগে। তুমি আমারে এই 80,000 টাকা দাও, তাহলে আর তোমার টাকা দিতে হইব না, আমার টাকা দিয়ে আমি চলতে পারবো, ঠিক আছে। পরে জানুয়ারি মাসের লাস্টের দিকে আমি বেতন পাই, ওরে 80,000 টাকা দিছি। 80,000 টাকা দেওয়ার পরে 80,000 টাকা পাইই, ঠিক আছে, সে আমার ব্লক করে দিয়েছে, হঠাৎ করে ব্লক করে দিয়েছে। ব্লক করে দিয়েছে, ওর নাম্বারে কল দিই, কল ধরে না, ঠিক আছে। অনেক চেষ্টা করছি, কল ধরে না। হ্যাঁ,
এক বছর ওর আমার সাথে বিয়ে বসে এক বছর এরকম অনলাইনে কথাবার্তা বলছি, হঠাৎ করে আমার ব্লক করে দিয়া তার কিছুদিন পর দেখি কিছুদিন বলতে বলতে যেদিন ব্লক করছে 2-3 দিন পরে দেখি ওই যে আপনি যে ছবিটা দিয়েছেন না, ওই ছবির একটা ভিডিও ইউটিউবে আসছে। ঠিক আছে, ওই ছবির মধ্যে সে বলতেছে আমি অবিবাহিত, আমার নাম খুশবু, এই সেই অনেক কিছু। ঠিক আছে, তো এরকম ভাবে সে পর পর 3টা ভিডিও করছে, 2টা ভিডিওতে নাম দিছে এই যে আপনারা দিছে একটা একটা ভিডিও বোরকা পরা এই ভিডিওটা, আর একটা ভিডিও বোরকা ছাড়া জামা পরে মাস্ক লাগাই পড়ছিল। 2টা ভিডিওতে নাম দিছে খুশবু, আর একটা ভিডিওতে নাম দিছে আনিকা। আনিকা ভিডিওতে নামটা দেওয়ার পরে দেয়া, ঠিক আছে, ওর কিছুদিন পরে আবারও একটা ছেলের সাথে ওর সম্পর্ক হয়েছে, ওই ছেলেটির সাথে ওর বিয়ে হয়েছে। তো ওই ছেলেটির সাথে বিয়ে হওয়ার পর দেয়া ওই ছেলের সাথে এই গত ফেব্রুয়ারি থেকে নিয়ে এখন পর্যন্ত ওর সাথে সম্পর্ক ছিল। তো ওর কাছ থেকে টাকা পয়সা নেয়া, ঠিক আছে, এখন ওরও ব্লগ দেয়া, এখন আবার নতুন করে ওই যে আপনারা লাস্টে একটা ভিডিও দিলাম, এই ভিডিওটা আবার ছাড়ছে আনিকা নাম দেয়া। ঠিক আছে, ভয়েসটা শুনতে পারলেন তো? এই যে এই মেয়েটা কি বললো, বা এই যে ওমান প্রবাসী যে ছেলেটা ও ভয়েসগুলো দিল, আপনার হয়তো তার কিছু ভয়েস আপনি শুনতে পারছেন, কিন্তু অথচ আমি তার সাথে বিগত 1 ঘন্টা যাবৎ কথা বলছি। আসলে এই ছেলেটা কতটুকু কষ্ট পাইলে একটা মানুষ পুরুষ কাঁদে। একটা পুরুষ খুব সহজে কাঁদে না, নারীরা ছলনা বই করে কান্না করতে পারে, কিন্তু একটা পুরুষ খুব অল্প ব্যথা পেলে কাঁদে না, বা অনেক কতটুকু ব্যথা পেলে একটা পুরুষ কাঁদে সেটা হয়তো আমার চাইতে আপনারা ভালো জানেন। এই ছেলেটার চোখের পানি, যখনই আমার সাথে কথা বলে ওর চোখের পানি ধরে রাখতে পারে না, শুধুমাত্র এই একটা মেয়ের কারণে। প্রবাসীরা তো এভাবেই কপাল পোড়া। তার মধ্যে যদি আবার প্রিয় মানুষটা যদি এমন ছলনাময়ী করে, তাহলে একটা মানুষ শুধু সে দেহটা নিয়ে বেঁচে থাকে, সেই জিন্দা থাকতেই মরে যায়। আপনাদেরকে আমি সবসময় বলি এই সমস্ত প্রতিবেদন দেখবেন না কখনো। আর এই যে ছেলেটা যে বিয়ে করলো, তাকে কিন্তু আমি পূর্বের ভিডিওতে আমি সবসময় বলে আসছি যে ওরা যে কাবিননামার কাগজগুলো দেয়, এই কাগজগুলো কিন্তু কম্পিউটার দোকান থেকে 250 টাকা দিয়ে বের করা যায় বা বানানো যায়। তো ঠিক এই ছেলেটাকে, যেই ওমান প্রবাসী ছেলেটাকে যেই কাবিননামাটা দেওয়া হয়েছে, এটাও কিন্তু সেম একই কোয়ালিটি। এবং কি এটার সাথে বিয়ে পড়ানোর মধ্যে যে হুজুর ছিল সেও একটা চিটিংবাজ, যে ইউটিউবার যে প্রতিবেদনকারী মেয়েটাও চিটিংবাজ, ছেলেটাও চিটিংবাজ। এবং কি এই ক্যামেরাম্যান, যে ক্যামেরাম্যানের পিছনে কিন্তু আরও একাধিক মানুষ থাকে। আপনারা হয়তো খেয়াল করছেন কিনা জানি না, এই যে মেয়েটা কিন্তু একবার এই যে ডাইনে বামে তাকায়, কিন্তু কথা বলার সময় সে ডাইনেও তাকায় বামেও তাকায়। তার মানে কি ওদের পাশে কিন্তু একাধিক, একজন আর দুজন কিন্তু এই প্রতিবেদনগুলো করে না। ওদের আশেপাশে নিম্ন পক্ষে এরকম 10 থেকে 15 জন মানুষ থাকে, 10 থেকে 15 জন মানুষ তাদের আশেপাশে থাকে। প্রত্যেকটা ভিডিও কাইটা কাইটা স্কেপ করে কাইটা কাইটা এই ভিডিওগুলো করা হয়। আর প্রত্যেকটা কথা কিন্তু আমরা যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা যখন মুভি দেখি, হলিউড বলিউড থালিউড ডালিউড যে মুভিগুলো দেখি আমরা, প্রত্যেকটা মুভির নাটের গুরু হচ্ছে একজন, সেটা হচ্ছে পরিচালক। ঠিক তেমনি এই প্রতিবেদনের একজন নাটের গুরু, সেটা হলো ক্যামেরার যে পিছনে যে লোকটা থাকে, সাংবাদিক নামের সাংঘাতিক, সেই লোকটাই হচ্ছে সেই নাটের গুরু। সে চাইলে কিন্তু আসলে সৎ পথেও ইনকাম করতে পারতো, এবং কি তার যে মেধাশক্তি আল্লাহ পাক দিছে, সে মেধাশক্তি যদি কোনো ভালো কাজে খাটাইতো, তাহলে হয়তো মানুষের উপকার হইতো। কিন্তু এই লোকটা তার মেধাশক্তি ভালো পথে না খাটাইয়া অবৈধ পথে খাটাইতেছে। আমি আসলে এদের যে এদের কোনো দোষ দেই না, যারা প্রতিবেদনকারী মেয়েরা বা প্রতিবেদনের যে সদস্য বা ইউটিউব কর্তৃপক্ষ যারাই আছে, আমি তাদেরকে দোষ দেই না। দোষ হচ্ছে প্রবাসীদের। কেননা প্রবাসীরা কেন এই সমস্ত প্রতিবেদন দেখে, এবং কি প্রতিবেদন দেখে প্রত্যেকটা মেয়েকে কেন ফোন দেয়। যদি ফোন না দিত, তাহলে মেয়েটাও হয়তো তার কাছ থেকে টাকা চাওয়ার এরকম কোনো সিস্টেম ওয়ে খুঁজে পাইতো না, তাই না? একটা প্রবাসী টাকা দেয় বলেই তো আরেকটা মেয়ে এরকম করে। কোনো মানুষ তো আর এভাবেই একজন মানুষ আরেকজন মানুষকে ফোন দিতে পারে না। তো আপনারা সবসময় আসলে এই সমস্ত কাজ থেকে দূরে থাকবেন, এই সমস্ত প্রতিবেদন থেকে দূরে থাকবেন। কেননা অনলাইনে কখনো ভালো মেয়ে পাওয়া যায় না, আর ভালো মেয়ে কখনো অনলাইনে আসে না। এই কথাটা আপনারা মনে রাখবেন। আমার এই যে প্রিয় একজন কাফি ভাই আছে, ওনার যে একটা ডায়লগ আছে না, যে সাদাকে সাদা কালাকে কালা বলতেই হবে, পাও চাটতে এখানে আসি নাই। ওনার খুব সুন্দর একটা ডায়লগ। তো ঠিক আমি এটাই বলতেছি, আসলে খারাপকে খারাপই বলবেন, ভালোকে ভালোই বলবেন। যদিও আমার ভিডিওটা একটু লং হয়ে যায়, আপনারা ধৈর্য ধরে একটু দেখবেন এবং শুনবেন, বোঝার চেষ্টা করবেন যে আসলে আমি আমার প্রত্যেকটা কথাই আমি চাই আপনাদের একটু হলেও উপকার হবে। আমার আমি যে কথাগুলো বলি,
10টা কথা বললেও কিন্তু এর মধ্যে 2টা কথা হলো কিন্তু আপনাদের উপকারে আসবে। আশা করি বিফলে যাবে না। আর এই মেয়েটার বাড়ি কিন্তু হচ্ছে আপনার রংপুর মিঠাপুকুর বলল, কিন্তু ও থাকে হচ্ছে আপনার সাভারে যে বেদেপল্লি, পোড়াবাড়ি বেদেপল্লি, ওই জায়গায় থাকে। আর আমি প্রত্যেকটা প্রতিবেদনের মেয়েগুলোর কিন্তু এই জায়গাটার ঠিকানাটাই আমি পাই। অনেক প্রতিবেদনকারী আমাকে ফোন দেয়, যারা ভুক্তভোগী তারা কিন্তু আমাকে ফোন দেয়। আমার ভিডিওর কমেন্ট বক্সে তারা কিন্তু আমার কাছ থেকে মতামত চায়, এবং কি আমি যথেষ্ট পরিমাণ তাদেরকে রেসপেক্ট করি, সম্মান করি, এবং কি তাদেরকে আমি যথেষ্ট পরিমাণ রিপ্লাইও দিই। যখনই আমি সময় পাই তখনই আমি দেখি আমার কমেন্ট বক্সগুলো কে কে আমাকে কিছু লিখলো কিনা, কোনো ভাই আমাকে স্মরণ করলো কিনা। তো আমি যত ভুক্তভোগী মানুষে পাইছি, প্রত্যেকটা মেয়ের ঠিকানাই হচ্ছে আপনার যে সাভারে যে পোড়াবাড়ি বেদেপট্টি ওই জায়গার। এই সমস্ত মেয়েদেরকে বিয়ে করে আপনারা সংসার করবেন কিভাবে বিশ্বাস করেন, কোন যুক্তিতে বিশ্বাস করেন? 10 থেকে 5 থেকে 7 লক্ষ টাকা ইনভেস্ট করে বা খরচ করে, আমাদের বাংলাদেশে তো আপনার যৌতুক দেওয়া হয়, 2 লক্ষ 3 লক্ষ টাকা যৌতুক দেওয়া হয়। এক্স্যাক্টলি ধরলাম একটা আপনি যৌতুক দিলেন 2 লক্ষ টাকা, সেখানে কাবিন লিখলেন আরও 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করলেন, আরও এরকম 1-1.5 লক্ষ টাকা। এত টাকা খরচ করেই তো বিয়ে টিকে না। অনেক কাজের ক্ষেত্রে আমরা দেখি যে আসলে 6 মাস, 1 বছর, 2 বছরের মধ্যে সেই ডিভোর্স হয়ে যায়। তাহলে এই সমস্ত মেয়ে নিয়ে আপনারা বিয়ে করবেন, সংসার করবেন, সারা জীবন একসাথে থাকবেন, এই কথাগুলো আপনারা কোন যুক্তিতে বিশ্বাস করেন? আমাকে যদি এমন কোনো যুক্তি আমাকে দেখাইতে পারেন, তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা একটু ছোট্ট করে লিখে যাবেন, একটু ছোট্ট করে লিখে যাবেন। আর এই সমস্ত মেয়ে কিন্তু ওদের যে আহ, নিবন্ধন নিবন্ধনের কাগজ, যে জন্ম নিবন্ধনের কাগজ, এগুলো কখনোই আপনাদেরকে অরিজিনাল দিবে না। আমি একাধিক পাইছি যে আসলে ওরা যে কাগজগুলো দেয় এগুলো কম্পিউটার দোকানে দেখে 100 টাকা দিয়ে বানানো যায়। আমাকে একজনে আপনার যে জন্ম নিবন্ধনের কাগজ দিছে, বলছে যে এই মেয়েটা আমাকে সত্যি সত্যি কাগজ দিল। আমি বলছি যে সত্য না মিথ্যা আমি আধা ঘন্টা পরে জানাইতেছি। আমি বাংলাদেশে যে সার্ভার জন্ম নিবন্ধনে, সে সার্ভারে ঢুকে এই যে তার জন্ম নিবন্ধনের যে কাগজগুলা, আমি নাম্বারগুলো, সে নাম্বারগুলো দেখলাম, সার্চ দিলাম, কিন্তু কোথাও এই নিবন্ধন পাইলাম না। ওরা যে চিটিংবাজ, এটা বাস্তব কথা। কেননা ওরা কখনো ওদের সত্য পরিচয় দিবে না আপনাকে, আপনাকে কখনো ওদের সত্য পরিচয় দিব না, এবং কি অরিজিনাল যে ডকুমেন্টস সেগুলো আপনাদেরকে দিবে না। এটা আপনারা সবসময় মাথায় রাখবেন। অরিজিনাল ডকুমেন্টস কখনোই আপনাকে দিবে না। আপনি যতই পীড়িতের মানুষ হোক না কেন, আপনি হয়তো 2-3 লক্ষ টাকা ওদেরকে পিছনে খরচ করতে পারবেন, কিন্তু ওদের মন কখনো পাইবেন না। মন পাইবেন কিভাবে? প্রত্যেকটা মেয়ের তো স্বামী আছে, ওর বিছানায় স্বামী আছে, সন্তান আছে, সংসারে শ্বশুর আছে, শাশুড়ি আছে, দেবর আছে, ননদ আছে। তাহলে আপনাকে ও মন দিবে কিভাবে? আপনাকে বিয়ে করবে কিভাবে? এটা তো হচ্ছে আপনাকে বিয়ে করবে, এটা তো হচ্ছে ওর মুখের কথা, অন্তরের কথা না। অন্তরের কথা তো সেই স্বামীকে বলে, যে স্বামীর সাথে সে রাত্র নির্বাস করে, যে স্বামীর সাথে সে ঘুমায়, সে তো মন তো ওই স্বামীকে দেয়, আপনাকে দিবে কিভাবে? আর এই সমস্ত মেয়ে যদি পারতো, তাহলে তার ঘরে একটা স্বামী রাখতো, বাইরে একটা স্বামী রাখতো, অফিসে একটা স্বামী রাখতো, রাস্তায় আরেকটা স্বামী রাখতো। যেই সমস্ত ইউটিউবারের কাছে গিয়ে প্রতিবেদন করে ওইখানে আরেকটা স্বামী রাখতো। এই সমস্ত মেয়ে যদি পারতো। আমরা তো বাঙালি, আমরা এমন একটা দেশে বাস করি যেই দেশে পুরুষ নির্যাতনের বিচার হয় না, নারী নির্যাতনের মামলার হয়, নারী নির্যাতনের বিচার হয়। আমরা এমন একটা দেশে বাস করি। আমার অনেক ভিডিও আছে, কিন্তু আমাদের দেশে প্রায় 1.5 লক্ষর মতো আছে আপনার সেনাবাহিনী, 1.5 লক্ষর মতো। আনসার বাহিনী আছে 68 থেকে 70 লক্ষ। কিন্তু আমার একটা ভিডিও কোনোদিন কোনো একটা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পড়লো না। বা এত মানুষগুলো, তারা যখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, নিশ্চয়ই তো তাদের চোখের সামনে একটা না একটা ভিডিও পড়ে। কই, তারা তো কোনোদিন দেখলাম না কোনো প্রতিবাদ করতে। কেউ করবে না, কেউ প্রতিবাদ করবে না। আপনারটা শুধুই আপনার, অন্য কারো না। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা নিজেরটা নিজে করে নিতে হয়। এই জন্য বললাম, এখনো সময় আছে। এই সমস্ত প্রতিবেদন দেখা বন্ধ করেন। সহযোগিতার নামে, সাহায্য সহযোগিতার নামে, প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা করা, এগুলো দেখা বন্ধ করেন, কাজে লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য সবসময় শুভকামনা। আর আমার এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সতর্কমূলক একটি ভিডিও, কাউকে উদ্দেশ্য করে আমি ভিডিও বানাই না। আমার জন্য সবাই দোয়া করবেন। খোদা হাফেজ।